আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি রে, কেন ডেকেছিল সাদাত ভাই? কি বললো? আরে বল। আর আমি ভাবছি কি বলবো রাত্রিকে। আমি নিজেই কনফিউজড হয়ে যে আসলে আমার সাথে হয়েছেটা কি। কিন্তু একটা বিষয় আমার ভালো লেগেছে যে সাদাত ভাই আমার সাথে কোনো প্রকার অসভ্যতামি করেনি, এমনকি আমার হাত পর্যন্ত স্পর্শ করেনি। এদিকে রাত্রির প্রশ্নের গতি বেড়েই যাচ্ছে। অসহায় হয়ে একটা বড় শ্বাস ছাড়লাম। অনেকক্ষণ ধরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া। সে এসেছে তার ফিয়ান্সের সাথে মিট করতে। বলেছে মলের সামনে দাঁড়াতে। সাদিয়া লক্ষ্মী মেয়ের মতো এখানে এসে দাঁড়িয়ে আছে। এত রোদের মাঝেও সে রাস্তার পাশে দাঁড়ানো, একবারও ভিতরেও যায়নি, আর যাত্রী ছাউনিতে গিয়েও দাঁড়ায়নি। প্রায় ৪৫ মিনিট পর সাদিয়ার ফোনে ফোন আসে। স্ক্রিনে ভেসে উঠেছে আসিফ নামটা দেখা মাত্রই সাদিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে কানে নিতেই সাদিয়ার মুখটা গম্ভীর হয়ে গেল, কেননা ওই পাশ থেকে আসিফ তাকে জানালো, সরি সাদিয়া, আসলে মিটিংয়ে ফেসে গেছি, তাই আজ হয়তো মিট করা হবে না, কিন্তু অবশ্যই আমরা মিট করব, কিন্তু অন্য সময়ে। ঠিক আছে বেবি, প্লিজ মন খারাপ করো না। সাদিয়া নিজেকে সামলে নিয়ে বলল, না না ঠিক আছে, খুব বেশি ব্যস্ত তাই না? ওপাশ থেকে আসিফ বলল, হ্যাঁ জানোই তো এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি, টাকার খুব দরকার, তাই আসলে। সাদিয়া উৎসুক হয়ে বলল, কত টাকা দরকার তোমার? আমি কি তোমাকে হেল্প করতে পারি? ওপাশ থেকে আসিফ বলল, এত বেশি না, 20 লাখ, কিন্তু তুমি চিন্তা করো না, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। যতই হোক আমি তো আর হবু শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে পারবো না। সাদিয়া আসিফকে চুপ করিয়ে বলল, কেন পারবে না? আমার টাকা কি তোমার টাকা নয়? আমি এক্ষুনি আমার ব্যাংক থেকে তোমার ব্যাংকে 25 লাখ টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি আর টেনশন করো না। আসিফের গলায় খুশি খুশি ভাব, তবুও সাদিয়াকে বলল, এটার কি দরকার ছিল সাদিয়া? আমি ম্যানেজ করে নিতাম, হয়তো লোন নিতে, হয়তো তাতে কি। সাদিয়া আবার শাসনের সুরে বলল, কেন লোন নিতে হবে কেন? আমার টাকা মানেই তোমার টাকা, তাই এখন চুপ করে নিজের কাজ করো। ফোনটা কেটেই সাদিয়া কান্নায় ভেঙে পড়ল। সে খুব আশা নিয়ে নিজেকে সাজিয়ে এসেছিল আসিফের সাথে দেখা করবে বলে, কিন্তু হয়তো তার ভাগ্যে নেই। হঠাৎ একটা লোক সাদিয়ার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এই যে মিস, আপনার কান্নার জন্য তো সব মেকআপ উঠে গেল, এবার কি হবে? তাড়াতাড়ি পানিটা খেয়ে চোখটা মুছে নিন, নয়তো বাচ্চারা ভূত ভাবতে পারে, এমনকি আপনিও আয়নায় দেখে ভয় পেতে পারেন, কেননা আপনি নিজেও তো একটা বাচ্চা। সাদিয়া এবার চটে গেল। লোকটা কি তার বয়স জানে যে এভাবে তাকে বাচ্চা বলছে? ঠিক সময় সে বিয়ে করলে এখন তার বাচ্চারা স্কুলে যেত। আপনি কি আমার বয়স জানেন, হুট করে বাচ্চা বলে দিলেন? লোকটা বাঁকা হেসে বলল, রাস্তায় এমন ফ্যাচ ফ্যাচ করে তো বাচ্চারাই কাঁদে, তাই না? সাদিয়ার এবার হুঁশ এলো। আসলেই তো, সে তো ভুলেই গেছিল সে রাস্তায় আছে। তাড়াতাড়ি চোখটা মুছে নিল। আস্তে আস্তে রুবাপুর বিদায় হওয়ার দিন ঘনিয়ে আসছে। পরিবারের বড় মেয়ের বিয়ে, তাই সবকিছুই জাঁকজমকপূর্ণ হতে হবে, কোনোখানেই রাখছে না কোনো ত্রুটি। আমার দুলাভাই একজন বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যান আমার একদম পছন্দ না। তারা পরিবারকে কখনো সময় দিতে পারে না, সব সময় কাজ দেখায়। কিন্তু আপু তো আরফান ভাইয়া বলতে পাগল। আপু আর ভাইয়ার 2 বছরের রিলেশনশিপ, একে অপরকে খুব ভালোবাসে, আর ভাইয়া আপুকে যথেষ্ট সময় দেয়। কিন্তু আরফান ভাইয়ার অতিরিক্ত পজিটিভনেস আপুর বিরক্তির কারণ। বরং আমি বলবো আমার বোনটা একটা নিরামিষ, সারাক্ষণ বয়ে ডুয়ে থাকে। হ্যাঁ, কাল রাত্রির সাথে প্যাচাল পাড়তে পাড়তে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। ফোনের শব্দে ঘুম থেকে জাগ্রত হলাম। হাতে ফোনটাও খুঁজে পাচ্ছি না। অবশেষে পেটের নিচে ফোনটা পেয়ে রিসিভ করে কানে নিলাম। ঘুম ঘুম কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। তারপর হাসি থামিয়ে বলল, আমার ঘুমকুমারী ছোট বউয়ের এখনো ঘুম ভাঙেনি। আমি মুখ থেকে বিরক্তি হওয়ার শব্দ বের করে বললাম, ওই দোকানদার নিজের বউরে ফোন না দিয়ে আমার লগে কি? আমার স্বাদের ঘুম
আরফান ভাইয়া হো হো করে হেসে দিল, তারপর বলল, আচ্ছা আমি দোকানদার কিভাবে হলাম? আমি এবার বিছানায় আসন করে বসে বললাম, আপনার কাজ কি? বিজনেস মানে ব্যবসা, সহজ ভাষায় বেচা কেনা, আর যারা বিক্রেতা তাদের সহজ ভাষায় বলে দোকানদার। বুঝলেন আমার সৎ জামাই? আরফান ভাইয়া আবার হেসে বলল, আমার লজিক উইনের লজিকের জোর আছে। আমি হালকা হেসে বললাম, কি আমার আবার লাগাইছেন? আমার জামাই শুনলে আপনারে ঠ্যাঙাইব। আরফান ভাইয়া বিড়বিড় করে বলল, অলরেডি একবার ঠেঙ্গানি খাওয়া হয়ে গেছে। যদিও ক্লিয়ার ভাবে বুঝিনি কি বলল, তাই আবার জিজ্ঞেস করলাম, কি বললেন? বুঝিনি, আবার বলুন। আরফান ভাইয়া কোনো মতে বলল, আরে কিছু না, তা বলো কেমন আছো? ভয়ঙ্কর আছি। আরফান ভাইয়া আমার উত্তরে অবাক হয়ে বলল। ভয়ঙ্কর মানে? আমি মুচকি হেসে বললাম, ও মা, ভয়ঙ্কর মানে বোঝেন না? আপনাকে যে কে ডিগ্রি দিল? আরফান ভাইয়া এবার সিরিয়াস হয়ে বলল। শুভা। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, সরি। আরে ভয়ঙ্কর মানে খুব ভালো। আপনার শ্বশুরবাড়ির কেউ আমাকে পাত্তাই দেয় না, আপনার বউ আমার মুখে খাবার তুলে দেয়, পায়ের উপর পা তুলে খাচ্ছি, তাই বলেছি ভয়ঙ্কর ভালো আছি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে দুজনেই হেসে দিলাম। বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। আজ শুক্রবার বিধায় কেউ ঘুমে ডিস্টার্ব করেনি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমি আর রুবাপু যাব শপিং করতে। বাকি সবার শপিং হলেও আমারটা আমিই করব, কেননা আমার জন্য যেই লেহেঙ্গা এনেছে তা আমার বিন্দু মাত্র পছন্দ হয়নি। তাই আজ আবার লেহেঙ্গা সহ হলুদ বৌভাত ঘরোয়া রীতির জন্য শাড়ি কিনবো। আপু আমাকে বসুন্ধরা যাওয়ার জন্য জোর করছিল, এক ধমকে চুপ করিয়ে দিয়েছি। ওখান থেকে যে দামে আমি একটা ড্রেস নিব, তার থেকে বাইরে থেকে 3টা কেনা যাবে। জামা পরে তো আমি মানুষকে বলে বেড়াবো না যে আমি বসুন্ধরা থেকে নিয়েছি। আমার কাছে জামাটাই মুখ্য, কোথা থেকে নিয়েছি সেটা নয়। অনেক ঘুরে আমি স্টার্ন প্লাজা থেকে 2টা লেহেঙ্গা নিয়েছি, আর কিছু জুয়েলারি, শাড়িও নিয়েছি। যমুনা ফিউচার থেকে বাকি শপিং শেষ করলাম। বাসায় ফেরার সময় রাস্তায় এত জ্যাম ছিল, গাড়িতে বসেই কাটিয়েছি প্রায় ঘন্টা 2। আরফান ভাইয়াও এসেছিল, কিন্তু তাহার জরুরি কনফারেন্স থাকায় ছুটল। আরফান ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা বক্স ধরিয়ে দিয়েছে। সেটা খোলার জন্য আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে। চেয়েছিলাম গাড়িতেই খুলতে, কিন্তু আপু জোর করে হাত থেকে নিয়ে পেছনের সিটে রেখে দিল। তারপর ধীরে সুস্থে আপু ড্রাইভ করা শুরু করলো। বাসায় এসে এক দৌড়ে বক্সটা নিয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি র্যাপিং পেপার ছিঁড়ে একটা মিডিয়াম সাইজের বক্স আবিষ্কার করলাম। বক্সটা খুলতেই আমি একটা কিউট শিনচানের সফট টয়। এটা তো ভালোই দুর্লভ। আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। তারপর হাতে পেলাম একটা রঙিন কাগজে মোড়ানো প্যাকেট। প্যাকেটটা খুলতেই নজরে এলো সুন্দর একটা লেহেঙ্গা। আমি অবাক, এত সুন্দর, কালো পাথরে কাজ করা। আমার সবচেয়ে ভালো লেগেছে দোপাট্টা। লেহেঙ্গাটা হালকা কাজের, কিন্তু বেশ গর্জিয়াস। তারপর হাতে এলো 5টা বক্সে বিভিন্ন রকমের চকলেট। ইয়াম! পরক্ষণে সবার প্রথমে মাথায় এলো, আরফান ভাইয়া আমার জন্য যদি লেহেঙ্গা কিনেই থাকে, তাহলে আমাকে আগে কেন বলল না? আমি লেহেঙ্গা কেনার সময়ও মানা করিনি, তাহলে কি ভাইয়া দেয়নি? কে দিল? তাড়াতাড়ি ফোন লাগালাম আরফান ভাইয়াকে। আরে ঘুমকুমারি, এত তাড়াতাড়ি আমাকে মনে পড়লো? মাত্র বের হলাম কনফারেন্স থেকে, বলো। আমি সরাসরি বললাম, ভাইয়া আমাকে কি গিফট করেছো তুমি? আরফান ভাইয়া থতমত খেয়ে বলল, কেন, পছন্দ হয়নি? আমি আবার বললাম, অনেক পছন্দ হয়েছে, এবার বলো গিফট কি করেছো আমাকে? আরফান ভাইয়া কথা ইতস্তত করছে। তারপর সিরিয়াস হয়ে বলল, শোভা, তুমি কি আমাকে জেরা করছো? আমি হাত ছেড়ে বললাম, জেরা তো আমি আমার বাপকেও করি। তা এটা বলো, তুমি যখন আমার জন্য লেহেঙ্গা কিনেছই, তাহলে আমাকে লেহেঙ্গা কেনার সময় মানা করলে না কেন? এখন আমি 3টা লেহেঙ্গা কিভাবে পরবো? আরফান ভাইয়া একটু হাত ছেড়ে বলল, সমস্যা কি, 3 দিনে 3টা পড়বে। আচ্ছা, আমার এখন একটা মিটিং আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, ঠিক আছে শোভা? আমি কিছু বলার আগেই ভাইয়া ফোন কেটে দিল, আর আমি মনের সুখে চকলেট খাচ্ছি আর শপিংগুলো দেখছি। মাত্র গোসল করে বেরিয়েছে সাদাত, হঠাৎ তার উপর আক্রমণ হলো। সাদাতকে বিছানায় ফেলে তার উপর উঠে ক্ষিপ্ত গলায় বলল, শালা, তোকে কে বলেছে
আমার শালিকাকে লেহেঙ্গা গিফট করতে। আজকে যেই প্যাচে পড়েছিলাম, আল্লাহ বাঁচাইছে হারামি। সাদাত আরফানের কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, তারপর বলল, ধুর শালা, কি ভার সর, আমার বুকে আমি দিব না তো তুই দিবি? আরফান সাদাতের উপর থেকে সরে বিছানায় বসে পড়ল। সে যা খুশি দে, কিন্তু আমাকে একটু বলবি তো। আমাকে যেভাবে চেপে ধরছিল, আল্লাহ, একটুর জন্য ধরা খাই নাই। বলে আমাকে কি গিফট করছো বলো তো? সাদাত শব্দ করে হেসে দিল, বাম হাতের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে উঠল, এটাই আমার সুবা। সকাল থেকে বাবাকে তাড়া দিচ্ছি। আজ বাবার ভার্সিটির সকল প্রফেসরদের বিয়ের ইনভাইটেশন দেয়া হবে, তাই আমিও বাবার সাথে গিয়ে আমার ভার্সিটিতে চলে যাব। আর আমিও বেশ কতগুলো কার্ড সাথে নিয়েছি। যারা যারা বাদ পড়েছে তাদের ইনভাইট করতে হবে। যাওয়ার পথে এত গরম লাগছিল, তাই আইসক্রিম কিনে খেতে খেতে ভার্সিটির ভেতরে যাচ্ছি। বাবা আমাকে নামিয়ে দিয়ে সাথে সাথেই তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি আনমনে আইসক্রিম খেতে খেতে হাঁটছিলাম। সামনে কারো ধাক্কায় বেচারা আমার আইসক্রিম নিচে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এত কান্না পাচ্ছিল, কোমরে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের মুখ। আচ্ছা, এই লোকটার কি আর কোনো কাজ নেই দুনিয়ায়? এই আমি কেন বারবার এই ব্যাটার সাথেই ধাক্কা খাই? কোনো মতে ঝোঁক গিলে কোমর থেকে হাত নামিয়ে চোখ নিচে নামাতেই সাদাত ভাই বলল, চোখ নিচে নামালে কেন? তাকাও আমার দিকে, লুক। আমি ভয়ে আরো চোখটা বন্ধ করে রাখলাম, হাত কাঁপছে। সুবার অবস্থা দেখে সাদাতের মেজাজ গেল বিগড়ে। এই মেয়ে তাকে এত কেন ভয় পায়? বেশ ধমকের সুরেই বলল, ওপেন ইউর আইজ ড্যাম ইট। সাদাত ভাইয়ের চিৎকারে আমি কেঁপে উঠলাম। তাড়াতাড়ি চোখ খুলে ওনার দিকে তাকালাম। আমার ছলছল করা চোখগুলো দেখে উনি কেমন যেন দমে গেলেন। নরম সুরে বললেন, হেই হেই, তোমার চোখ লাল কেন? ওনার কথা বলতে বলতেই আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি আমার গালে হাত রেখে বৃথা আঙ্গুলি দিয়ে পানিটা মুছে বললেন, একটু ধমকের জন্য কান্না করে লাগে, ছিঁচকা তুলে। ওনার কথা আপাতত আমার কান পর্যন্ত পৌঁছেছে কিনা বলতে পারি না, কারণ আমি তো ওনার স্পর্শে কাঁপতে ব্যস্ত। উনি আমার কাঁপাকাঁপি দেখে মুচকি হেসে চলে গেলেন। উনি যাওয়ার পরেও 30 সেকেন্ডে একদম স্তব্ধ হয়েছিলাম। শ্বাস আটকে আসছিল। হঠাৎ করে বড় একটা শ্বাস ছেড়ে নর্মাল হলাম। তারপর পেছনে তাকাতেই দেখি সাদাত ভাই আমার দিকেই তাকানো ছিল। আমি তাকাতেই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, যেন আমার অনুমতির অপেক্ষায় ছিল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। তখন থেকে সাদিয়ার ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু সাদিয়া আপাতত বালিশে মুখ গুজে কান্না করতে ব্যস্ত। আজও আসিফ আসবে বলে আসেনি। খুব কষ্ট পেয়েছে সাদিয়া। কয়দিন পর তাদের বিয়ে, কিন্তু আসিফ তাকে কেন অবহেলা করছে তাই সে বুঝতে পারছে না। কিন্তু অনবরত ফোনের শব্দে সে ঠিকভাবে কান্না করতে পারছে না। তাই বিছানায় বসে চোখটা মুছে ফোন হাতে নিতেই দেখে সাদাত ফোন দিয়েছে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে ফোন রিসিভ করলো সে। হ্যালো সাদ, বল। সাদাত চিন্তিত গলায় বলল, এতক্ষণ ফোন ধরিসনি কেন? তুই ঠিক আছিস? আমি কি আসবো? সাদিয়া হালকা হেসে দিল সাদাতের পরপর কথায়। না, আসতে হবে না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ফোন তুলতে পারিনি। সাদার একটা হাত ছেড়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিস একদম। আসিফ ভাইয়ার সাথে দেখা করেছিস? সাদিয়া মুখ চিপে কান্না আটকালো। আসিফের নামটা শুনতেই কেমন যেন কষ্টটা আবার চাড়া দিয়ে উঠল। তাও নিজেকে সামলে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো অনেক ব্যস্ত, আজ একটা মিটিং থাকায় আসতে পারিনি। সমস্যা নেই, আমরা পরে দেখা করে নিব। সাদাত নর্মাল ভাবেই বলল, আচ্ছা ঠিক আছে, রাখছি। ফোনটা রাখতেই সাদিয়ার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়তে লাগলো। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে সে, বলতে গেলে এখনো সে ভালোবাসার কাঙাল। তাই তো আসিফের সবটা জানতেও বারবার তার কাছেই ছুটে যায়। রাত্রিকে কার্ড দিতে সে রীতিমতো নাচানাচি শুরু করলো। আপুর বিয়ে, কি মজা কি মজা। আমিও হেসে দিলাম এর কাণ্ডে। মোটামুটি যাদের চিনি সবাইকেই কার্ড দেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দেখি সাদাত ভাই আমাদের দিকে এগিয়ে আসছে। উনি না চলে গেছিল? ধুর, আমিও কি বলি। উনি তো আর এখানে স্টুডেন্ট না যে ক্লাস করে চলে যাবে। নিশ্চিত কোনো কাজে গিয়েছিল। কিন্তু উনি আবার কেন এসেছে? হঠাৎ করেই মাথায় এলো সকালের ঘটনা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। আচ্ছা, আমার কি এখন পালিয়ে যাওয়া উচিত? 1 মিনিট। ওনার হাতে কি? ভাবতে ভাবতে উনি আমার একদম সামনে এসে হাতটায় বাড়িয়ে দিল।
ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, সকালে আমার জন্যই তো তোমার আইসক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? আর সকালের ধমকের জন্য সরি। এই নাও তোমার পছন্দের চকোলেট অ্যান্ড বাটারস্কচ আইসক্রিম। আমি ওনাকে মানা করলেও এই আইসক্রিম আমাকে এত এত আদরে ভাবে বলছে, সুভা দেখ আমি কত টেস্টি, আমাকে মানা করবি? আমি জোরেই বলে উঠলাম, কখনোই না। সাদাত ভাই আমার দিকে অবাক হয়ে তাকালো। রাত্রি মোটেও অবাক হলো না, সে আমার অভ্যাস সম্পর্কে অবগত। আমি হেসে তাড়াতাড়ি সাদাত ভাইয়ের হাত থেকে খপ করে আইসক্রিমটা নিয়ে নিলাম। ওনার প্রতি এখন আমার কোনো প্রকার ভয়ই কাজ করছে না। থ্যাংক ইউ বলারও ধৈর্য নেই, মনের সুখে আইসক্রিম খাচ্ছি। সাদাত ভাই রাত্রিকে আরেকটা আইসক্রিম এগিয়ে দিতেই রাত্রি বলল, কিছু মনে করবেন না ভাইয়া, ও আসলে এমনই বাচ্চা টাইপের, আইসক্রিম দেখলে মাথা কাজ করে না। আর তখনও আইসক্রিমকে বলছিল কখনো না, কেননা কল্পনায় দেখেছে আইসক্রিম তার সাথে কথা বলছিল। রাত্রির কথা শুনে সাদাত হেসে দিল, রাত্রি নিজেও হেসে দিল। আমি বেঞ্চিতে বসা ছিলাম, ওখান থেকেই বললাম, এই তুই আমার বদনাম গাইছিস? রাত্রি মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, কার ঘাড়ে কটা মাথা? ক্লাস শেষ, ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখি সাদাত ভাই তার টিমের সাথে দাঁড়িয়ে আছে। তাদের ক্রস করে যেতে গিয়েও আবার ফিরে এসে বললাম, এই যে শুনছেন? সাদাত ভাই অবাক চোখে আমার দিকে ফিরল। আমি একটু ইতস্তত করে কার্ডটা এগিয়ে দিলাম তার পানে। আমার বোনের বিয়ে, আশা করব আপনার উপস্থিতি, অবশ্যই আসবেন। তারপর সাব্বির ভাই, তমাল ভাই তাদের দিকে তাকিয়ে বললাম, আপনারাও আসবেন কিন্তু? সাদাত ভাই অবাক হয়ে আমার থেকে কার্ডটা নিল, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি অপেক্ষা করবে আমার? আমার মাথা তুলে বললাম, জি। সাদাত ভাই বুঝতে পেরেও বলল, যেহেতু জি বলেছো তাহলে অবশ্যই যাব। আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার থাকবে। কে রাজি? আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অবশ্যই আসবো। সাব্বির ভাই আর তমাল ভাইও হেসে দিল। সাব্বির ভাই বলে উঠল, আমরা তো অবশ্যই আসবো বর। সাদাত ভাই হঠাৎ করে সাব্বির ভাইয়ের পায়ে পাড়া দিল, আর সাব্বির ভাই আপাতত পা ধরে নাচছে আর চিৎকার করছে। সাদাত ভাই আমাকে আবার বলল, আমরা সব ভাই আসবো, তুমি নিশ্চিন্তে যাও। আমি এদের কাহিনী ঠিক বুঝতে পারলাম না, তাই হালকা হেসে আসতে নিয়ে আবার পিছন ফিরলাম। সাদাত ভাই সাব্বির ভাইয়ের ঘাড় ধরা ছিল, আমাকে দেখেই ছেড়ে দিয়ে ক্যাবলার মতো হাসলো। আমি একটা হাসি ফেরত দিয়ে বললাম, আর ওই সময়ের আইসক্রিমের জন্য ধন্যবাদ। তখন ধন্যবাদ দিতে পারিনি। সাদাত ভাই গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ধন্যবাদের জন্য খাওয়াইনি আমি। ও মা, এই না ওনার মুড ভালো ছিল, আবার এমন গম্ভীর হয়ে গেলেন কিভাবে? ওনার এই গম্ভীর আর রাগী ভাব দেখলেই ভয়ে শরীরে কাঁটা দেয়। তাই তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ধূপ করে বিছানায় শুয়ে গেলাম। এখন আমার একটা শক্তিশালী ঘুম দরকার। ঠিকই শুতে না শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আমি কখনোই দরজা লক করি না, তাই আম্মুর কয়েকবার ডেকেও যখন সাড়া পাইনি তখন চলে গেছে। রাত 9:20 আমার ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে ডাইনিং টেবিলে বসতেই আম্মু বলল, উঠলি কেন? দুপুরে তো না খেয়ে ঘুম দিয়েছিলি, এখনো না খেয়েই থাক। আমি ঠোঁট উল্টে বললাম, আম্মু খিদে পেয়েছে। আম্মু একদম গলে গেল, তাড়াতাড়ি ছুটলো খাবার আনতে। আম্মু যেতেই বাবার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে বাবাও। ভাইয়া আর আপুও হাসছে, কেননা এটা হচ্ছে আমার পুরনো ট্রিক, তা সবাই জানে, এমনকি আম্মুও। তবুও আম্মু আমার এই একটা কথায় একদম গলে যায়, কখনোই রাগ করে থাকতে পারে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি সবার রুমে উকি ঝুঁকি মারছি। এখন আমার চোখে এক ফোঁটা ঘুমো নেই, তাই এখন আমার প্রধান কাজ সবাইকে বিরক্ত করা। আপুর রুমে উকি দিতেই দেখি রুবাপু কানে ফোন নিয়ে মুচকি মুচকি হাসছে। আমি শিওর আরফান ভাইয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। আমি বুঝি না কি এমন কথা এরা বলে যে লজ্জায় বিভিন্ন রং ধারণ করে। এখানে থাকলে আমি আরো বোর হয়ে যাব, তাই যথারীতি দরজাটা ভালোভাবে টেনে দিয়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। দরজাটা একটু ফাঁকা করে দেখি ভাইয়া বিছানায় বসে আছে, হাঁটুতে কোনোই রেখে দুই হাতের মুষ্টি কপালে রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পরপর হাসছে, ব্যাপারটা অনেক সন্দেহজনক। মাথা উঠিয়ে আমাকে দেখেই বলল, আরে শোভামণি, দরজায় কে? ভেতরে আসো। আমি ভেতরে গিয়ে বললাম, ভাইয়া সত্যি সত্যি বলো তো,
তুমি একা একা হাসছো কেন? ভাইয়া আমাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল। এমনি। তার শোভামণির চোখে আজ ঘুম নেই, এভাবে উকি চুকি মারছে। আমি অসহায় গলায় বললাম, দুপুরে ঘুমিয়েছিলাম না, তাই হয়তো। আচ্ছা তুমি হাসছিলে কেন? এমনি এমনি কেউ হাসে না আমি বাদে। এবার বলো কেন হাসছিলে? সত্যি বলবা কিন্তু। ভাইয়া মুচকি হেসে বলল, একটা মেয়ের কথা মাথায় আসায় হাসছিলাম। রাস্তায় দেখা হয়েছিল, বাচ্চাদের মতো কাঁদছিল। আমি বাচ্চা বলাই আবার খেপেও গিয়েছিল। আমি বিজ্ঞদের মতো বললাম, ও তার মানে আমার ভাই প্রেমে পড়েছে। ভাইয়া ভ্রুকুচকে বলল, এখানে প্রেমে পড়ার মতো কি হলো? ও তুমি বুঝবে না, প্রথম প্রথম তো, তাই বুঝতে পারছো না। ভাইয়া আমার কথায় হেসে দিয়ে বলল, আপনি কয়টা প্রেম করেছেন, প্রেম বিশেষজ্ঞ? আমি এবার চিন্তায় পড়ে গেলাম। আসলেই তো। ভাইয়া আমার কথায় হো হো করে হেসে দিল। আর আমি ভাবতে বসলাম, তাহলে কি এখন আমার একটা প্রেম করা উচিত? এই নিয়ে 10 বারের মতো কার্ডে হাত বুলালো সাদাত। তার সুবা আস্তার সাথে ইজি হয়ে কথা বলেছে ভাবতেই তার মনটা নেচে উঠছে। হঠাৎ করে মাথায় এলো সে তো দুই পক্ষ থেকে ইনভাইটেশন পেল, কিন্তু যাবে কোন পক্ষ হয়ে? এক পক্ষে বন্ধু আর এক পক্ষে ভালোবাসা। তারপর চট করে তার সমস্যা সমাধানও করে ফেললো, যাবে বরপক্ষ হয়ে। বিয়ে বাড়িতে দুই পক্ষ হয়েই থাকা যায়। সাদাত কিছুক্ষণ বসে ফোনটা হাতে নিয়ে নিচে চলে এলো। আর এখন একটা ব্ল্যাক কফির প্রয়োজন। ড্রয়িং রুমের সোফায় বসে সাদিয়াকে ডাক দিবে, এর মধ্যে তার সামনে কফি হাজির করে সাদিয়া। সাদাত তো বোনকে দেখে হেসে দিয়ে কফিটা নিয়ে তার পাশে সাদিয়াকে বসায়। সাদিয়া হেসে হেসে সাদাতের সাথেই কথা বলছে। তাকে দেখে বোঝার ক্ষমতাই নেই যে তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এদিকে কেউ পুরনো প্রেম নিয়ে ব্যর্থ, তার কষ্ট লুকাচ্ছে, তো অন্যদিকে কেউ প্রথম প্রেমের অনুভূতির জোয়ারে ভাসছে। কেউ তার প্রিয়তমার প্রতি অনুভূতিগুলো অনুভব করছে, তো কেউ আছে তার নিজের জগতে ব্যস্ত। সে এখনো এটাই জানে না যে কেউ তার জন্য প্রতিনিয়ত তার অনুভূতির সাথে লড়াই করছে। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজকের ভালোবাসা কালকের ঘৃণায় না পরিণত হয়ে যায়। আজ আপুর গায়ে হলুদ। সকাল থেকেই সবাই ব্যস্ত। একটু পর ঘরোয়াভাবে প্রথমে হলুদ দিয়ে গোসল করানো হবে। তারপর সন্ধ্যায় অনুষ্ঠানে আবার আপু আর আরফান ভাইয়াকে একসাথে হলুদ দেওয়া হবে। আর মেহেন্দির অনুষ্ঠানও একসাথে হবে। আমার তো তেমন কোনো কাজ নেই। আপুকে সাজিয়ে দিয়ে নিজে একটা হলুদ শাড়ি পরেছি। মাথায় খোপা করে তাতে বেলি ফুল আর গোলাপ কম্বিনেশন করে লাগিয়েছি। আপুর বান্ধবীরা সবগুলো কাজিনদের নাচ কোরিওগ্রাফি করছে। আমি আজ সন্ধ্যায় সবার পারফরমেন্স। ভালোই নাচতে পারলেই হলো। কিছুক্ষণের মাঝে আপুর শ্বশুরবাড়ি থেকে 15 জনের মতো লোক এলো। সবার হাতেই একটা দুটো করে ডালা। আমার এই রং বেরঙের ডালাগুলো দেখতে বেশ ভালো লাগে। এক একটাতে হলুদ, আরেকটাতে শাড়ি, এরকম পরপর কেক। একটা ঘরের মতো কি যেন, আমি ঠিকভাবে চিনিও না। সবচেয়ে অবাক হলাম একটা ডালা দেখে, কেননা সেটাতে ছিল এক গাদা চকলেট, প্রায় 20 মুঠ চুড়ি আর একটা নীল সিল্কের শাড়ি। ডালাটা এত সুন্দর করে সাজানো ছিল যে কি বলবো। আমি দৌড়ে ওই ডালার দিকে গেলাম। এটার উপরে সুন্দর করে লেখা ফর সুভা। আমি এগোতেই ভাইয়াটা হেসে আমার হাতে ডালাটা ধরিয়ে দিল। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়াটা বেরিয়ে গেল। ওমা, উনি এভাবে বেরিয়ে গেল কেন? এখানে তো সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আশেপাশে তাকিয়ে দেখি যারা সাথে এসেছিল সবাই ভেতরে চলে গেছে। আমিও ভেতরে গিয়ে একজন আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, তোমাদের সাথে যে এই ডালাটা নিয়ে এসেছে সে চলে গেল কেন? আপু চারপাশে চোখ বুলিয়ে বলল, কই সবাই তো আছে, আমরা মোট 15 জনই আছি এখানে। আর এই ঢালা তো আমরা কেউ আনিনি। আমি তো অবাক, তাহলে ওই লোকটা কে? কিন্তু এখানে তো আমার নাম লেখা। ঢালাটা রুমে রেখে এসে অনুষ্ঠানে মন দিলাম। আপুকে হলুদ দেওয়ার পর সবার আগে আমাকে হলুদে রাঙিয়ে দিল আপু। আমি ঠোঁট উল্টে তাকিয়ে আছি ওর দিকে। এর মধ্যে এক আন্টি বলে উঠল, এমা, এ কি সৌভাগ্য! এবার রুবাইয়ার পর সুবাহার পালা। বিয়ের ফুল মনে হয় ফুটেই গেল, নয়তো এভাবে সবার আগে কনের হলুদ ওর গায়ে লাগতো না। আমি আপু দুইজনই অবাক। এ কি ধরনের কথা? আমি হেসে দিয়ে আন্টিকে বললাম, তা আন্টি, আমার বরটা কোথায় যদি একটু বলতে? সে না হলে আমার বিয়েটা হবে কিভাবে? ইস, যদি এখানে থাকতো, আমার গালের হলুদ তার গালে লাগিয়ে দিতাম। কি রোমান্টিক হতো বিষয়টা বলুন তো। ইস, ভাবতেই ফিলিং অন্যরকম হয়ে যাচ্ছে। আন্টি পুরো দমে গেলেন, নাক ছিটকে বললেন, সি, কি অসভ্য মেয়ে রে বাবা।
আমি এবার তাচ্ছিল্যের সুরে বললাম, লও ঠেলা, এখানে অসভ্যতামের কি হলো? আমি যদি না বলতাম আপনি এক্ষুনি বলতেন। বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিও, স্বামী কন্ট্রোলে আসবে, শাশুড়ি খুশি হবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। যেখানে বিয়ের নামগন্ধই নেই সেখানে বাচ্চাও পয়দা করে নিতেন আপনারা। আমি আপুর বেলায় শুনেছি আপনাদের কথা, তাই আমার বেলায় আর চান্স দিলাম না। আমার কথা শুনে আন্টিরা ভেঙচি কেটে জায়গা থেকে সরে গেল। আপু আমাকে পেছন থেকে ধরে হাসছে আর বলছে, কি দিলি রে শুভ, আমার জীবন ধন্য হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই হেসে দিল। সাদাত উদাম গায়ে কফি হাতে টেরেসে চলে গেল। মাত্র গোসল করে বেরিয়েছে সে। চুলের পানিগুলো তার জানান দিচ্ছে আরফানেরও গোসল শেষ। সাদাতের রুমে এসে দেখে সে টেরেসে দাঁড়িয়ে আছে, তাই জোরে ডাক দিল, সাদ। সাদাত পেছনে ঘুরে আরফানকে দেখতে পেয়ে রুমে চলে এলো। হঠাৎ তার ফোন টোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সিন করতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সোবার ঢালা হাতে হাস্যোজ্জ্বল ছবি, তারপর একটা ভিডিও। সাদাত কানে ইয়ারফোন গুঁজে ভিডিওটা সম্পূর্ণ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদাতকে হাসতে দেখে আরফানও ভিডিওটা দেখলো আর বলল, দেখো আমার শালিকার অবস্থা, আন্টিদের মুখে ঝামা ঘুষে দিছে। সন্ধ্যায় আপুর আর আরফান ভাইয়ার হলুদ আগে হবে, তাই সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে, আর আমি রুমে এখনো সাজতে ব্যস্ত। 5 মিনিটের মধ্যেই আরফান ভাইয়ারা এসে যাবে। আজ ওই কালো লেহেঙ্গাটা পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। ওই ডালাতে কালো রঙের রেশমি চুড়ি ছিল, ওইগুলোই পরেছি। ভারী মেকআপ আমার কোনো কালেই পছন্দ ছিল না, তাও আজ একটু সেজেছি। আমার সাজের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে স্মোকি আইস, আপু করে দিয়েছে। আজ আপুর অনুষ্ঠান, তবুও আপু আমায় নিয়ে ব্যস্ত ছিল। বাইরে গিয়ে দেখি সবাই এসে পড়েছে। আমি আপুকে স্টেজে বসা থেকে দৌড় দিলাম লেহেঙ্গা ধরে। এটা আমার বদ অভ্যাস। এক্সাইটেড হলে আশেপাশে তাকানোর সময় পাই না। ধুপ করে সামনে কারোর সাথে ধাক্কা খেতেই পেছনে পড়ে যেতে নিলাম, কিন্তু তার আগেই কেউ আমার ডান বাহু ধরে বাঁচালো। করতে করতে সামনে তাকাতে দেখি সাদাত ভাই আমার হাত ধরে আছে। এমন ভাবে ধরেছে যেন আমার গায়ে স্পর্শ লাগলে ওনার শরীর জ্বলে যাবে। আজাইরা, 1 মিনিট, উনি এখানে কি করছে? ভ্রু কুচকে ওনার দিকে তাকাতেই উনি বাঁকা হেসে বলল, দেখে চলাফেরা করো, এক্ষুনি তো পড়তে না ধরলে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? বাচ্চা বলে বেশ অপমানিত বোধ করলাম, তাই মুখ ফুলিয়ে বললাম, আপনি খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি এখানে কিভাবে? উনি হেসে আমাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, সেটা তোমার দুলাভাইকেই জিজ্ঞেস করো। উনি যেতে গিয়েও পেছনে ফিরে বললেন, বাই দ্য ওয়ে, অনেক অ্যাট্রাকটিভ লাগছে তোমাকে, কুল ফুল। আমি তো পুরো অবাক। এই লোক বলে কি? এটা আবার কি ধরনের নাউজিবুল্লাহ মার্কা কমপ্লিমেন্ট? হঠাৎ করে মনে পড়লো আমি না ওনাকে ভয় পাই। ভয়টা কি পালিয়ে একদা ভয় পাইতাম হয়ে গেল নাকি? অনেক গবেষণার পর বুঝতে পারলাম সাদাত ভাইয়ের এখানে আসার কারণ। মা ছি, আপুর ভাসুরকে কিনা আমি আবার গিয়ে ইনভাইটেশন কার্ড দিয়ে আসছি। যাই হোক, আমি কি জানতাম নাকি যে উনি বড়পক্ষ? আমি তো জানি আরফান ভাই একা, ওনার না কোনো ভাই আছে আর না কোনো বোন। কিন্তু আরফান ভাইয়ের মামাতো ভাই যে এই মিস্টার সাদাত, সেটা আমার অজানা ছিল। আজ কেন যেন এই সাদাত ভাইকে বেশ লাগছে। সাদা পাঞ্জাবিটা একদম শুভ্র রাজ লাগছে। কেন যেন ওনাকে দেখে আজ আমার একদম ভয় লাগছে না। কিন্তু এই গোমরা মুখ কি একটু হাসতে পারে না? সবার সাথে কি গম্ভীরভাবে কথা বলছে। এখানে আসার পর থেকে দেখছি ফোনের ওপর ফোন। আজব মানুষ, ওনার দিকে তাকিয়ে গবেষণা করছিলাম। এর মধ্যেই বা হাত ঢুকিয়ে দিল রাত্রি। এর টাইমিং আমার একদম পছন্দ না। এই শুভ, কি রে এভাবে ট্যাপ ট্যাপ করে কি দেখিস? এই শর্ত, বিরক্ত করবি না একদম। রাত্রি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোকে তো আজ হেব্বি লাগছে, পুরাই হট। ছেলেরা যে কিভাবে আছে। রাত্রির কথা শুনে সেই লেভেলের মেজাজ খারাপ হলো। মানে এটা কোনো কথা? আজকাল পাবলিক কি সব কমপ্লিমেন্ট দেয়? ছি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে দাঁত চেপে বললাম, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রাত্রি আমার দিকে এক ভ্রু উঁচিয়ে বলল, এই তুই কি আমার সাথে খারাপ করেছিস? আমি কি করলাম আবার? আমি রাত্রিকে মনে মনে কয়েকবার উদ্ধার করেছি। আপুর গায়ে হলুদ শেষ, এখন মেহেদি অনুষ্ঠান শুরু হবে, সাথে নাচ গান তো রয়েছেই। প্রথমে বাচ্চাদের দিয়ে তা শুরু হবে। আমার কাজিনদের বেবিদের দিয়ে ওদের এক রকমের কস্টিউম পরিয়েছি। দেখতে পুরো বাগানের ফুটন্ত ফুল মনে হচ্ছে। ওদের এক এক জনের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ।
এই ভালো নাচছে তো আবার ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। এর মধ্যে এক অবাক করা কাণ্ড ঘটে গেল। মাহিন ভাইয়ের বাবু ইস্পিকে সুমি আপুর বাবু রায়ান চট করে গালে চুমু দিয়ে দিল। এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল, আর ইস্পি তো কান্নাই করে দিল। মাহিন ভাইয়া তাড়াতাড়ি উঠে গিয়ে ইস্পিকে কোলে নিয়ে থামাচ্ছে। ইস্পিকে কোলে নিতেই রায়ান কোমরে দুহাত দিয়ে ভ্রু কুচকে মাহিন ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মাহিন ভাইয়াকে বলে, তুমি ইস্যুকে কেন নিয়েছো? ছাড়ো ওকে, আমি আদর করব। মাহিন করুণ মুখে বলল। অকালপক্ষ রায়ান কি বুঝলো কে জানি, হেসে দিয়ে বলে, ইস, আমার বউ হবে। মাহিন হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। এদের ভালোবাসা দেখতে দেখতে এই পারফরমেন্স শেষ হলো। আমি হেসে দিয়ে ডান দিকে ফিরতেই দেখি আমার ভাই মুগ্ধ চোখে কারোর দিকে তাকিয়ে আছে। আমি তার চোখ অনুসরণ করে তাকাতেই দেখি একটা সুন্দর আপু হাসছে কথার মাঝে, আর আমার আর্মি ভাই তাতে কুপোকাত। আমিও হেসে দিলাম। খুব ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়ার হঠাৎ হঠাৎ মুচকির রহস্য। আমি ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। আমি যে ভাইয়ার পাশে দাঁড়িয়ে আছি তা ভাইয়ার খেয়ালই নেই। দুইবার ডাক দিয়েছি, তাও রেসপন্স নেই। এবার জোরে ধাক্কা দিয়ে ডাক দিতেই আমার দিকে তাকিয়ে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল, কেননা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে সে আমার কাছে ধরা পড়ে গেছে। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, ওই আপুটা কিনা? ভাইয়া মুচকি হেসে মাথা চুলকালো। আমিও হেসে দিয়ে আপুটার কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে আপুটা খুব খুশি হলো। পরক্ষণে জিজ্ঞাসা করলো,